আচ্ছা দেখো, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা পড়ানো হয়েছিল ওর কিছু কোশ্চেন অ্যান্সার এবার একটু আলোচনা করা যাক। তার আগে শুরুতেই একটা মনে রাখবে যে SN1 রিঅ্যাকশন কার্বোক্যাটায়নের মাধ্যমে হয়, SN2 হচ্ছে ট্রানজিশন স্টেটের মাধ্যমে এগোয়। এবার এর উপর নির্ভর করেই দেখবি ম্যাক্সিমাম অ্যান্সার হয়। এছাড়া লিভিং গ্রুপটার চরিত্র কি হয় তার উপর, মানে লিভিং গ্রুপটা কে আছে তার উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে হয়। যাই হোক, এখন যেটা পড়বো প্রথম কোশ্চেন হচ্ছে অ্যালকিল হ্যালাইড অপেক্ষা অ্যারাইল হ্যালাইড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় কম সক্রিয় কেন? আচ্ছা, এবার অ্যালকিল হ্যালাইড বলতে কি আর এক্স, কিন্তু অ্যারাইল হ্যালাইড তার মানে কি হচ্ছে এইরকম রিংয়ের উপরে এক্স আছে, তাহলে এইভাবে বেঞ্জিন রিংয়ের সঙ্গে লেগে থাকবে C6H5 এর সঙ্গে এক্স লেগে আছে। এবার বলা হচ্ছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এর ক্ষেত্রে অনেক বেশি ভালো হয় বা ফাস্টার রেটে হয় এর তুলনায়। এবার কেন? দেখো, যখনই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে এইখানে যে আর এক্স বা এই রিংয়ের সঙ্গে যে এক্স লেগে আছে, তার মানে এখানে কার্বনের সঙ্গে যে এক্স বা এই কার্বনের সঙ্গে যে এক্স বন্ড করে আছে, এই বন্ড ব্রেক করতে হবে। তাহলে বন্ডের যদি এনার্জি আমার কম হয় তাহলে বন্ড সহজে ব্রেক করবে, ফলে সে সহজে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে অংশ নেবে। এখানে যদি আমরা এটা দেখি, এর ক্ষেত্রে রেজোনেন্স করলে দেখা যাবে যে এই এর যে লোন পেয়ার আছে, এর এই লোন পেয়ারগুলো এই রিংয়ের সঙ্গে রেজোনেন্সে অংশ নেয়। ফলে কি হবে? দেখো, এই লোন পেয়ারটা এখানে ডবল বন্ড করলে নিচে, তাহলে এই যে ডবল বন্ডটা আছে এ কি হবে? এখানে নিচের দিকে নামলো মাইনাস হয়ে, তাহলে এখানে মাইনাস হলে তাহলে এটা কিভাবে হবে স্ট্রাকচারটা? তাহলে এক্স, এখন ইলেকট্রন সংখ্যা এখানে 4টে করে দিই, আর এটাকে তখন কি করব? ডবল বন্ড করে দিলাম। আর এই যে ডবল বন্ড যেটা কার্বন, এই যে ডবল বন্ড ছিল ওটা তাহলে এখানে মাইনাস, মানে রেজোনেন্স যেমন আঁকা হয়। আবার একই রকম ভাবে এর আবার রেজোনেন্স যদি করা হয়, দেখো এখানে কনজুগেশন এইটা অংশগ্রহণ করলো কনজুগেশনে, ফলে এই জায়গাটায় ডবল বন্ড হলো আর এই ডবল বন্ডটা এখানে মাইনাস হয়ে গেল। তাহলে এটা এখানে ডবল বন্ড আছে, এই জায়গাটায় ডবল বন্ড এক্স 1 2 3 4, আর এখানটা একটা প্লাস হবে। আচ্ছা, এখানে না প্লাস হওয়ার দরকার নেই, কারণ এটা তো ডবল বন্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে এরপরে এই মাইনাসটা আবার এখানে উঠে যাচ্ছে, এ আবার কি করবে? এইখানটাতে মাইনাস করলো, তাহলে জিনিসটা কি এলো? এইভাবে এটা মাইনাস, এইখানটা হবে, এটা ডবল বন্ড হয়ে গেল এক্স 1 2 3 4 4টে। এবার এখানটা দেখো, হ্যালোজেন তো সবসময় কি হয়? সিঙ্গেল বন্ড করে। এবার আমার এই কম্পাউন্ডটাতে দেখো এখানে কোনো তো প্লাস মাইনাস নেই, কিন্তু এই জায়গাটাতে একটা মাইনাস তৈরি হয়ে গেছে। তাহলে আমাকে তো এখানেও যেমন জিরো আছে, তার মানে এই জায়গাটাও তো চার্জকে জিরো করতে হবে। ফলে এটা যেহেতু মাইনাস হয়েছে, তাহলে এইগুলোর উপর কি হবে? সব প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, মানে যেহেতু হ্যালোজেন ডবল বন্ড এখানে প্রত্যেকটা হয়ে গেছে। এর পরের ধাপে এটা এইখানে উঠলো, এ কি হবে? এখানে আবার উঠে গেল। তাহলে এটা কিভাবে এলো? এইভাবে এখানটা এই বন্ডটা কি হলো? এখানটা না হয়ে এটা নিচের দিকে চলে গেল, যেমন এখানটা আছে এটা এখানে, আর এই বন্ডটা এখানে ডবল বন্ড করলো। এবার এক্স 1 2 3 4 5 6, আর এখানটা প্লাস হবে না, এই প্লাসটা তখন আর হবে না, কারণ এটা সিঙ্গেল বন্ড যেহেতু হয়ে গেছে। তাহলে এই রেজোনেন্সের মাধ্যমে দেখা যাচ্ছে এই CX বন্ড, এই যে CX বন্ড, এখানে যে কার্বন আর এক্স বন্ড, তাহলে এইগুলোতে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে। রেজোনেন্সের মাধ্যমে এই ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। ডবল বন্ড ক্যারেক্টার পেলে তাহলে CX বন্ড কি হবে? আরো বেশি সিঙ্গেল বন্ডের তুলনায় শক্তিশালী হয়ে যাবে। আর শক্তিশালী হয়ে গেলে এই লিভিং গ্রুপটা সহজে বেরোতে পারবে না, এখানে লিভিং গ্রুপ এক্স ও সহজে বেরোতে পারবে না। না বেরোতে পারলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি হবে? ধীর গতিতে হবে। আর এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে কেবলমাত্র কার্বন আর হ্যালোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে, ফলে এক্স সহজে দ্রবণে বেরিয়ে যেতে, মানে সহজে লিভিং গ্রুপটা সহজে বেরিয়ে যাবে, ফলে সহজে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। অর্থাৎ এই রেজোনেন্সের মাধ্যমে এ ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে কার্বন আর এক্স এর মধ্যে, ফলে এ বন্ড ব্রেক হবে না, লিভিং গ্রুপ সহজে বেরোবে না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে না এক্ষেত্রে ভালো। আর এর ক্ষেত্রে কি হচ্ছে? ওই রেজোনেন্সটা এখানে সম্ভব নয়, ফলে এখানে সিঙ্গেল বন্ড কার্বন আর এক্স এর মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, তাহলে রিঅ্যাকশন তুলনামূলক ওর থেকে এ ফাস্টার হবে। ওই জন্য অ্যালকিল হ্যালাইড অপেক্ষা অ্যারাইল হ্যালাইডের SN রিঅ্যাকশন কম। ওটা দেখো এখানে এই জিনিসটা আছে, মানে দেখো এইরকম ভাবে, মানে এই জায়গাটা ক্লোরিন, এইখানটা কিছু প্লাস, মানে এখানে কার্বন, এটা CH3, তার মানে কটা CH3? 3টে CH3। তার মানে এই জিনিসটা কি হচ্ছে?
1 ডিগ্রি, এক তিনটে মানে 3 ডিগ্রি কার্বন অ্যালকিল হ্যালাইড। আর এটার ক্ষেত্রে এইরকম ভাবে কটা আছে, দুটো আছে। তাহলে 2 নম্বরটা, এটা 1 নম্বরটা, 2 নম্বরটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আর 3 নম্বর যেটা, 3 নম্বরে দেখো এই এটা কটা আছে, একটাই আর, তাহলে 1 ডিগ্রি, কারণ এই ক্লোরিনের সঙ্গে যেটা লেগে আছে কার্বন দেখো একটাই এরকম ভাবে আছে, মানে 1 ডিগ্রি। পাশে এটাকে একটা আর এটাকে একটা আর ধরে 2 ডিগ্রি ধরা হয়েছিল, আর এখানে একটা দুটো তিনটে, তার মানে 3 ডিগ্রি। এরপরে এটা হচ্ছে কত, 1 ডিগ্রি। আর 4 নম্বরটা দেখো, 4 নম্বরটার ক্ষেত্রে, 4 নম্বরের ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রেও এইখানে তো কার্বন কার্বন আছে, কার্বনটা কি হচ্ছে এই সি, 1 দুটো বন্ড করে আছে মানে CH2, তাহলে এইটা পুরোটা একটা আর গ্রুপ হিসেবে আছে, তাহলে এটাও কি হচ্ছে 4 নম্বরটাও 1 ডিগ্রি। এবার SN1 অর্ডার বলছে, তাহলে SN1 হলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হয়। তাহলে আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল 2 ডিগ্রির তুলনায়, 1 ডিগ্রির তুলনায়। তাহলে সবচেয়ে বেশি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কোথায়, 3 এটাতে পাচ্ছি 3 ডিগ্রিতে। তাহলে সবচেয়ে SN1 এ অংশগ্রহণ করবে ফার্স্ট রেটে 1 নম্বর, তারপরে 2 ডিগ্রি আছে যেটা 2 নম্বরটা। 3 আর 4 এর মধ্যে দেখো 3, 4 দুটোই হচ্ছে 1 ডিগ্রি করে, কিন্তু এখানে এই যে 4 নম্বর যৌগটা আছে, এখানে এই CH2 এর আগে এখানে কি হচ্ছে CH3 তিনটে আছে, ফলে ওই CH3 কে প্লাস আই এফেক্ট আছে, ফলে এখানে ইলেকট্রন কিছুটা ডোনেট করে এই কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দেবে প্লাস আই এফেক্টের মাধ্যমে। তাহলে কিছুটা পরিমাণ হলো কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি, দুটো 1 ডিগ্রির মধ্যে এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এই দুটোর মধ্যে কিছুটা হলেও স্টেবিলিটি বেশি পাবে, কারণ এখানে যে CH3 গ্রুপ তিনটে এক্সট্রা আছে। ওই জন্য এর তাহলে 1 ডিগ্রির মধ্যে এই 4 নম্বরটা কি হলো, 3 নম্বরে চলে এলো অর্ডারে, আর তারপরটা ওই 3 নম্বর শেষে একদম। তাহলে 3 ডিগ্রি সবচেয়ে বেশি SN1 এর ফার্স্ট রেটে করবে, তারপর 2 ডিগ্রি, তারপরে 4 নম্বর আর 3 নম্বরটা এই দুটোই 1 ডিগ্রি, কিন্তু এর মধ্যে এই যে CH3 গ্রুপ তিনটে থাকার জন্য এই কি হচ্ছে প্লাস আই এফেক্ট কিছুটা দেখাবে, ফলে ওর রিঅ্যাকশন রেটটা কিছুটা ফাস্টার হবে এই 3 এর তুলনায়, যেটার ক্ষেত্রে কোনো চেন নেই, সাইড চেন নেই। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, শেষ এই কোশ্চেনটাতে যেটা দেওয়া আছে CH3 CH2 এইভাবে 4টে যৌগ, সবচেয়ে দ্রুত SN1 রিঅ্যাকশন করবে কে, তাহলে SN1 মানেই হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে আমার এখান থেকে যে কার্বোক্যাটায়ন আসবে সেটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ CH3 মাথায় প্লাস, তিনটে আর আছে বলে 3 ডিগ্রি। আবার এটার ক্ষেত্রে দেখো এটা কত ডিগ্রি হবে, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে কত 3 ডিগ্রি, আবার এটা হচ্ছে এটা সির সঙ্গে দুটো CH3 আছে আর তার সঙ্গে OH লেগে আছে, তার মানে এটা 2 ডিগ্রি। তাহলে আমার 3 ডিগ্রি যেগুলো সে বেশি করবে, তাহলে 3 ডিগ্রি মানে 1 ডিগ্রি 2 ডিগ্রির তুলনায় 3 ডিগ্রি বেশি করবে। তাহলে সেই অনুযায়ী 3 ডিগ্রি আবার কি হচ্ছে দুটো আছে, এটা আর এটা দুটো যদি 3 ডিগ্রি হয় তাহলে এবার কে করবে বেশি, দেখো একটাতে আছে ক্লোরিন কার্বনের সঙ্গে বন্ড, আরেকটা আছে কার্বনের সঙ্গে OH বন্ড। আমরা জানি হ্যালোজেন এ হবে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলক ক্লোরিনের থেকে বেশি, ফলে ও কি করবে এর সঙ্গে স্ট্রং বন্ড করে থাকবে। স্ট্রং বন্ড যদি করে থাকে তাহলে এ ভালো লিভিং গ্রুপ নয়, এর ক্লোরিন কি হচ্ছে খুব তুলনামূলক ওর থেকে ভালো লিভিং গ্রুপ। যদি ভালো লিভিং গ্রুপ হয় ও তাহলে কি হবে বেরিয়ে যেতে চাইবে, বেরিয়ে গেলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ভালো হবে, আর ওই যেহেতু এটা কার্বোক্যাটায়নের মাধ্যমে যাচ্ছে SN1টা ভালো হবে। তাহলে সবচেয়ে ভালো SN1 রিঅ্যাকশন করবে কে, এই 1 নম্বরটা CH3 এই কম্পাউন্ডটা সবচেয়ে ভালো রিঅ্যাকশন করবে, এটাই হবে অ্যান্সার। এই তিনটে ভালো করে করো। প্রথমে এই 4টে যৌগ দেখো, এখানে বলছে কোনটা SN1 বিক্রিয়া সর্বাধিক সক্রিয়। SN1 বলতে কি, SN1 কার্বোক্যাটায়নের মাধ্যমে যায়, এবার SN1 SN2 হোক, লিভিং গ্রুপটাকে সোজা কথা বেরোতে হবে। তাহলে লিভিং গ্রুপ যে সহজে বেরিয়ে যাবে, যে ভালো লিভিং গ্রুপ সেই সবচেয়ে সক্রিয় বিক্রিয়া অংশগ্রহণ করবে বা দ্রুত বিক্রিয়া করবে। এখানে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ আর আয়োডিন সবচেয়ে লিস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই আয়োডিনের সাইজ বড় আর লিস্ট ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এ কি হবে সবচেয়ে ভালো লিভিং গ্রুপ। তাহলে এ বেরিয়ে যদি যায় আয়োডিন, তাহলে সহজে SN1 বিক্রিয়া কোনটা করবে, আয়োডিন দিয়ে যেটা আছে। বাট এই যৌগ এটা দেখো কোনটা SN2তে সর্বাধিক সক্রিয়, তাহলে আমাকে দেখতে হবে যেখানে স্টেরি হিন্ড্রেন্স কম, মানে বড় গ্রুপজনিত বাধা কম। তাহলে এখানে এইটাতে কি দুটো CH3 আছে, তিনটে CH3 আছে CH2 এর সঙ্গে। এখানে দেখো এটা CH2 আবার এটাতেও দেখা যাচ্ছে CH3 আবার CH2Br, মানে কার্বন সংখ্যা এখানে কি 3টে আছে আর এখানে মাত্র 2টো। আর
এটার ক্ষেত্রেও দেখো CH3 হোল টু CH2Br কার্বন সংখ্যা 3টে। তাহলে এইগুলোতে মোটামুটি বোঝা যাচ্ছে মিথাইল গ্রুপগুলো বেশি থাকার জন্য এদের ক্ষেত্রে স্টেরিক এফেক্ট কাজ করবে, ফলে ওই পথ দিয়ে ও যেতে চাইবে না রিয়াকশান। তাহলে যেতে চাইবে কোনটা দিয়ে? এই SN2 রিয়াকশান এইটা দিয়ে যাবে। এটার ক্ষেত্রে স্টেরিক সবচেয়ে কম, কারণ CH2 সঙ্গে একটা মাত্র CH3 গ্রুপ আছে। এরপরে বলছে আইসোপ্রোপাইল অ্যালকোহল কোন পথে বিক্রিয়া করবে, SN1 না SN2 না বোথ, দুটোতেই হতে পারে। তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোপাইল মানে কত হচ্ছে 3, তাহলে CH3 CH অ্যালকোহল এটা OH। এবার এক্ষেত্রে দেখো এটা এখানে দুটো CH3 গ্রুপ আছে আইসোপ্রোপাইল অ্যালকোহলে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা বলেছিলাম কি 1 ডিগ্রি হলে সে SN2 দিয়ে প্রেফার করবে, আর 3 ডিগ্রি হলে SN1 দিয়ে প্রেফার করবে। কিন্তু 2 ডিগ্রি হলে ও SN1 SN2 বোথ যেতে পারে, দুটোতেই হতে পারে। এই তিনটে কোশ্চেন দেখো, বলছে কোনটা এই তিনটের SN1 ওরা লিখতে বলছে। দেখো এইগুলো তো দেখা যাচ্ছে এইটাতে এই কার্বন সেন্টারের সঙ্গে যে ব্রোমিনটা যোগ আছে, এর এই পাশে একটা আর গ্রুপ, এটা একটা আর গ্রুপ, আবার এরও ক্ষেত্রে এই পাশে একটা আর গ্রুপ, এ পাশে একটা আর গ্রুপ, আর এর ক্ষেত্রে কেবলমাত্র কি হচ্ছে একটা মাত্র আর গ্রুপ। তাহলে আমরা SN2 বলছে, SN2 মানে কি স্টেরিক এফেক্ট যেখানে সবচেয়ে কম সেখানে ভালো হবে। তাহলে এই 1 নম্বরটায় এটা তো 1 ডিগ্রি, মানে স্টেরিক এফেক্ট সবচেয়ে কম, আর এই তাহলে এর সবচেয়ে কি হবে SN2-তে ফার্স্ট রেটে অংশগ্রহণ করবে। তাহলে একের দাগেরটা ফার্স্ট প্রথম হলো অ্যান্সার নাম্বার 1 এর ক্ষেত্রে। আবার এরপর দেখো এই দুটোর মধ্যে এখানে কি হচ্ছে ডবল বন্ড থাকার জন্য এখানে বন্ডের একটা পাই ইলেকট্রন থাকবে। তাহলে পাই ইলেকট্রন এখানে কি করবে, এর এখানটায় ইলেকট্রন ডেনসিটি কিছুটা বাড়াবে। ইলেকট্রন ডেনসিটি যদি বাড়ায় তাহলে কার্বন সেন্টারে যে পজিটিভ চার্জের ব্যাপারটা তৈরি হবে, কারণ এখানে রিয়াকশানে কি হয় এই জায়গাটা ডেল প্লাস এই জায়গাটা ডেল মাইনাস একটা তৈরি হয়, লিভিং গ্রুপ বেরোবে, আর এই জায়গাটা নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। তাহলে এই জায়গাটায় যদি ইলেকট্রন ডেনসিটি কিছুটা বেড়ে যায় তাহলে এই কার্বন সেন্টারের পজিটিভ চার্জ ডেনসিটি কমবে, তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক যে রেটে হওয়া উচিত ছিল তার চেয়ে কম রেটে হবে। তাহলে এক্ষেত্রে ওই এফেক্টটা নেই। তাহলে এইটা 3 নম্বরটা তাহলে কি হচ্ছে এর পরে আসছে, মানে 2 নম্বরে চলে আসবে অর্ডারে 1 3 তারপর হচ্ছে 2। এরপর দেখো বেনজাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ক্লোরোবেনজিন আর হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল কোনটা কেবলমাত্র SN2 পথে যাবে। তাহলে বেনজাইল অ্যালকোহল, আর বেনজাইল অ্যালকোহলের সংকেত কি? বেনজাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে বেনজিনের রিং, তারপরে CH2Cl। কিন্তু এখানে যখনই এই যে ক্লোরিনটা এখানে যদি এই ক্লোরিনের এই যে বেনজিন রিং থাকার জন্য এই রিংয়ে কি হচ্ছে পাই ইলেকট্রনের একটা ক্লাউড আছে, ফলে এই জায়গাটা কি হবে ইলেকট্রন ডেনসিটি কিছুটা পজিটিভ চার্জ ডেনসিটি কিছুটা কমবে। ফলে এক্ষেত্রে কি হচ্ছে যে তোমার SN2-তে যে রিয়াকশন করার যে রেটটা সেটা তুলনামূলক কম হবে। আর আরেকটা হচ্ছে এখানে পাই ইলেকট্রন যখন এটা মানে ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ এইখানটা ইলেকট্রন ডেনসিটি যখন বাড়িয়ে দেবে তাহলে পজিটিভ চার্জ ডেনসিটিটা কমবে, ওই কারণে এখানটায় কিছুটা রেটটা কম হবে। কিন্তু ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে ওই রকমভাবে কোনো গ্রুপ কিছু নেই, মানে এই বেনজিন রিং টিং কিছু নেই। তাহলে CH3 CH2Cl এটার ক্ষেত্রে SN2-তে যাওয়া উচিত। আবার ক্লোরোবেনজিনে কি হচ্ছে ওই বেনজিন রিংয়ের সঙ্গে যে ক্লোরিন যখন যুক্ত থাকবে এটাকে ক্লোরোবেনজিন বলে। তাহলে ক্লোরোবেনজিনে এখানে এই যে ইলেকট্রন ডেনসিটি এই ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলো এর সঙ্গে কী করবে রেজোনেন্সের মাধ্যমে একে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার দিয়ে দেবে, ফলে এই বন্ড সহজে ভাঙতে চাইবে না। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা তো 2 ডিগ্রি অ্যালকোহল, এ হতে পারে SN1-এ যেতে একটু আগেই বলা হয়েছিল বা SN2-তে, দুটো পথেই যেতে পারবে। কিন্তু এখানে কোশ্চেন আছে কেবলমাত্র SN2, তাহলে কেবলমাত্র SN2 কী হবে ইথাইল অ্যালকোহলই হবে। এরপরে 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলছি এই জায়গাটা NO2 দেওয়া আছে প্যারা পজিশনে, তারপরে কিছু নেই, তারপরে প্যারা পজিশনে CH3, মেটা পজিশনে CH3, এবার উপরে ক্লোরিন দেওয়া আছে। কোনটি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সর্বাধিক সক্রিয়? এখানে NO2 গ্রুপের মনে রাখবে যে মাইনাস আর এফেক্ট আছে, ফলে ও রিংয়ের ইলেকট্রনকে নিজের দিকে টানার মতো ক্ষমতা রাখে, ফলে কার্বন সেন্টারে ডেল প্লাসটা বেশি করে তৈরি হয়, আর ফলে নিউক্লিওফিলিক অ্যাটাক সহজে হবে। যে ক্ষেত্রে আর বাকিগুলোর ক্ষেত্রে CH3 গ্রুপের ঘুরিয়ে প্লাস আই এফেক্ট আছে,
আর এছাড়া এখানে তো ওইরকম কোনো গ্রুপ নেই, এই মাইনাস আর এফেক্টের জন্য NO2 গ্রুপের এটাই কি হবে সবচেয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের সক্রিয়। 3 নম্বরের প্রথমটা। এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ক্রিয়া কৌশল দেখাতে বলছে। তাহলে এখানে ক্রিয়া কৌশল বলতে এখানে হয় SN1 দিয়ে যাবে রিঅ্যাকশন বা SN2 দিয়ে যাবে। এবার দেখতে হবে, দেখো SN1 এ আমরা কি হয় রেসিমিক মিক্সচার পাই, রেসিমিক মিক্সচার। আর SN2 তে কি হয় ইনভার্সান হয়, ইনভার্সান। তাহলে ইনভার্সান যদি হয় তার মানে এর যা কনফিগারেশন থাকবে তার কনফিগারেশন পুরো উল্টো হবে। এক্ষেত্রে দেখো রেসিভিং মিক্সচার যদি হয় তাহলে এইরকমভাবে যে যৌগটা ছিল এই মানে এইরকমভাবে গঠনে যেরকমভাবে ছিল 3 ডাইমেনশনাল, সেইরকমভাবে এই জায়গাটা ব্রোমিনের পরিবর্তে ওই যে একটা আসতো, আরেকটা ঘুরিয়ে এইরকম পেতাম, যেটা উল্টো দিক দিয়ে মানে ওয়েস্ট এদিক থেকে লেগে একটা, তার মানে এখানে প্লাস দিয়ে আরও একটা কম্পাউন্ড পাওয়া যেত, যেটাতে এই ব্রোমিনের জায়গায় এইখানটাতে একটা ওএইচ দিয়ে কম্পাউন্ডটা থাকতো। কিন্তু তা না হয় কেবলমাত্র কি হচ্ছে একবারে যা ছিল তার কনফিগারেশন উল্টো হয়ে গিয়ে ওএইচ লেগেছে, তার মানে এক্ষেত্রে কি হচ্ছে ইনভার্সান হয়েছে। তাহলে রিঅ্যাকশনটা SN2 পাথ হইতে যাবে। SN2 পাথ হইতে গেলে প্রথমে তাহলে স্ট্রাকচারটা আঁকলে বোঝা যাবে CH3 হাইড্রোজেন বিলোতে, আর এখানটায় C2H5, এখানটায় কার্বন ব্রোমিন। এবারে এটা OH মাইনাস যদি প্রথম স্টেপে অ্যাটাক করে তাহলে এটাই হচ্ছে RDS রেট ডিটারমিনিং স্টেপ। আর এখানে SN2 মানে ট্রানজিশন স্টেপের মাধ্যমে রিঅ্যাকশন হবে। তাহলে কার্বন এখানটায় নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফাইল এখানে হচ্ছে OH, আর লিভিং গ্রুপটা হচ্ছে তোমার ব্রোমিন, আর উপরে আছে C2H5, আর আপ বিলোতে আপে আছে CH3, বিলোতে আছে হাইড্রোজেন। তাহলে এটাই হচ্ছে ট্রানজিশন স্টেট। এবার এই ট্রানজিশন স্টেট থেকে পরবর্তী স্টেপে কী হবে OH বন্ড ফর্মেশন হবে, আর এই বন্ডটা ব্রেক হবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, তাহলে মাইনাস Br মাইনাস। তাহলে যে স্ট্রাকচারটা হবে কোশ্চেন যেটা দেওয়া আছে OH C2H5 আর CH3 আর ডট 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 মানে বিলোতে কি আছে হাইড্রোজেন। এই হচ্ছে এর মেকানিজম। দেখো CH3CBr এর সহিত জলীয় KH এর বিক্রিয়া ক্রিয়া কৌশল দাও। আচ্ছা ওই কোশ্চেনটা শেষে করবো, নাহলে বড় আছে। নিচের কোশ্চেনটা SN2 বিক্রিয়া ইনভার্সন অফ কনফিগারেশন হয়, তাহলে SN2 বিক্রিয়া মানে কি যেখানে স্টেরিও এফেক্ট সবচেয়ে কম, তাহলে এখানে C2H5 এখানে CH3 মানে এটাতে C2H5 দুটো, এখানে CH3 তিনটে, এখানে CH3 দুটো, কিন্তু এই যৌগটা কেবলমাত্র CH3Cl, অর্থাৎ এখানে স্টেরিও এফেক্ট খুব একটা নেই বা নেই। CH3 যেহেতু সব থেকে স্মল গ্রুপ এখানে কম্পেয়ার করলে বাকিদের তুলনায়, তাহলে SN2 সবচেয়ে ভালো হবে কোনটা ইনভার্সন অফ কনফিগারেশন হবে এটাতে। আর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড অংশগ্রহণের প্রবণতা বেশি, 1 ডিগ্রি যদি হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিসে অংশগ্রহণ করবে SN2 রিঅ্যাকশনে বেশি করে অংশগ্রহণ করবে, অংশগ্রহণের প্রবণতা হচ্ছে SN2 রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে SN2। এরপরে দেখো উপরের কোশ্চেনটা দেখো, এইটার মেকানিজম দিতে বলছে। তাহলে ওখানে 3টে CH3 আছে, 3টে যদি CH3 থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে যে এই রিঅ্যাকশনটা 3টে CH3 মানে 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এই SN1 দিয়ে যেতে চাইবে। 1 দিয়ে মানে কি কার্বোক্যাটায়ন হচ্ছে স্টেবল হবে। তাহলে CH3 ফার্স্ট স্টেপ, এটা RDS যদি করি RDS রেট ডিটারমিনিং স্টেপ, তাহলে প্রথম স্টেপে কি হবে CH3 প্লাস Br মাইনাস তৈরি হবে। তাহলে এইটা কি হচ্ছে কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল, এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা পরবর্তী ধাপে CH3 প্লাস Br, এবার এটার সঙ্গে জলীয় KOH মাইনাস, তার মানে OH মাইনাস দিয়ে যদি রিঅ্যাকশন করা হয় তাহলে CH3 তার মানে এটাই হচ্ছে প্রোডাক্ট বা মানে এটাই হচ্ছে মেকানিজম। আচ্ছা এখানটায় দেখো এই কোশ্চেনটাতে বলছে যে CH3CH2Br এতে ইথানল দেওয়া আছে, দিয়ে এটাতে ইথার একটা তৈরি হয়েছে, মানে OC2H5টা এখানে H আর Br বেরিয়ে গেল HBr আকারে, তাহলে OC2H5 এখানে লেগে গেল। সিমিলারলি C2H5O মাইনাস ইথক্সাইড আয়ন দেওয়া আছে, দিলে এটা কি হবে এখানে এটা অ্যাটাক করলো আর ব্রোমিনটা বেরিয়ে গেল Br মাইনাস। বলছে এই দুটো 1 আর 2 এই দুটো বিক্রিয়ার ক্রিয়া কৌশল কোন পথে যায়। দেখো এখানে এগুলো সব 1 ডিগ্রি অ্যালকোহল, এটাও 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটাও 1 ডিগ্রি, তাহলে এগুলো সবই কি হবে SN2 পথে যাবে, এটা হবে দুটোই SN2 পথে যাবে। এরপরে নিচেরটা দেখো,
নিচেরটায় বলছে যে ওই SN1 রিয়াকশানে SN2 রিয়াকশানে সর্বাধিক সক্রিয় এই দুটোর মধ্যে কে কে। 1 ব্রোমো পেন্টের পেন্ট মানে কত, 5টা, 1 2 3 4 5, তাহলে 1 নম্বর পজিশনে ব্রোমিন, তাহলে এখানে CH2 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 CH2, এটা তিনটে হাইড্রোজেন দিয়ে দিলে CH3, এটা 1 ব্রোমো। আরেকটা বলছে 2 ব্রোমো, 1 2 3 4 5, 2 নম্বর পজিশনে ব্রোমো, এটা CH3 হাইড্রোজেন CH2 CH2, তাহলে SN2 মানে কি হচ্ছে, যত স্টেরিক হিন্ড্রেন্স কম হবে অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ট্যালাইডগুলো সহজে SN2-তে যেতে পারবে। তাহলে এই যৌগটা দেখো, এটা তো ব্রোমিনটা লেগে আছে এই R গ্রুপের সঙ্গে, তাহলে এটা কি হচ্ছে 1 ডিগ্রি, আর এর ক্ষেত্রে দেখো এপাশে একটা আর এপাশে একটা আর, তাহলে এটার ক্ষেত্রে এটা হচ্ছে কত, 2 ডিগ্রি, তাহলে SN2 তাহলে এইটা দিয়ে যাবে, এটা স্টেরিক এফেক্ট কম সবচেয়ে, তার মানে প্রথমটা কি হবে, এই যে ব্রোমিনটা দিয়ে যেটা একটাই আছে এইটা হবে অ্যান্সার। দ্বিতীয়টার ক্ষেত্রে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, তাহলে সি 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 4টে ব্রোমিন, এখানে CH3 হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আচ্ছা এখানে 2 ব্রোমো 2 মিথাইল, আবার 2 নম্বর পজিশনে এটা শুধু হাইড্রোজেন না হয় এটা CH3 হবে, তাহলে এটা কি হচ্ছে এই একটা আর এই একটা আর এই একটা আর, তাহলে 3 দিক দিয়ে 3টে আর গ্রুপ লেগে থাকার জন্য স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে বেশি, কিন্তু 2 এবার না সরি এটা হচ্ছে 2 ব্রোমো 2 মিথাইল পেন্টেনের 2 নম্বর পজিশনে ব্রোমিন আছে, 2 নম্বর পজিশনে CH3 আছে, আর উপরটা দেখো 1 ব্রোমো 2 মিথাইল বিউটেন, তাহলে 1 ব্রোমো, তাহলে 1 নম্বর পজিশনে ব্রোমিন আছে আর 2 নম্বর পজিশনে CH3 আছে, তাহলে এটা CH2, এটা CH3, এটা হচ্ছে CH2, তাহলে জিনিসটা কি হলো, এই পুরো একটা R গ্রুপ, এটা এই R গ্রুপের সঙ্গে লেগে আছে, তাহলে এটা 1 ডিগ্রি বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, আর এটা হচ্ছে 3 ডিগ্রি, তাহলে আমরা SN2-তে জানি স্টেরিক এফেক্ট যেখানেই কম সেখান দিয়ে যাবে, অর্থাৎ 1 ডিগ্রি দিয়ে যাবে, তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা, এইটা। তাহলে দুটো ক্ষেত্রেই 1 নম্বরগুলোতে যেগুলোতে স্টেরিক হিন্ড্রেন্স কম অর্থাৎ বড় গ্রুপজনিত যে বাধাপ্রাপ্ত হওয়ার যে সমস্যাটা সেটা যে ক্ষেত্রে কম সেটা দিয়েই তার মানে রিয়াকশন যাবে, এই দুটো প্রথম ক্ষেত্রে যাবে।